নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও শুরু করার আগে আপনারা দয়া করে আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না এবং এর মধ্যে কিছু ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করছেন না, এরকম আমি দেখছি অনেক দর্শক দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। কেন যে করেন না আমি জানি না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি অত্যন্ত খুশি হব। যাই হোক, আমি টু দ্য পয়েন্টে আসছি। যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেশ কিছুদিন আগে বেরিয়ে গেছে এবং আমাদের যে বয়স্ক বুড়ো নাগরিক যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও রেজাল্ট আউট হয়ে গেছে। আমি লোকসভা ভোটের কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকেরই সন্তানের প্রতি প্রত্যেক পিতামাতার একটা চিন্তা থাকে যে তাদের সন্তানদেরকে কিভাবে তৈরি করব, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কিভাবে করব। এবং অনেক ছেলে মেয়ে আছে তারা ভাবে, তারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে এগিয়ে যাব এবং ভবিষ্যতে কেরিয়ারটা কিভাবে তৈরি করব। এটা সমস্ত রাজ্যে, সারা ভারতবর্ষে এটা মা বাবাদের একটা বিশাল চিন্তা, সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে তাদেরও একটা চিন্তা। যাই হোক, মাধ্যমিকে আশা করি সব স্কুলে ভর্তি হয়ে গেছে বা হচ্ছে এবং কলেজেও ভর্তি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে যারা এইচএস দিয়েছে। এখন পরীক্ষা বা এরকম কেরিয়ার, ছেলেদের কেরিয়ার নিয়ে দীর্ঘদিন ধরে মা বাবারা অনেকে চিন্তাগ্রস্ত থাকেন। ছেলেকে কি নিয়ে পড়াবেন, মেয়েকে কি নিয়ে পড়াবেন, টেকনিক্যাল লাইনে যাবে না নন টেকনিক্যাল লাইনে, টেকনিক্যাল লাইন হলে কি জব পাবে, কি কেরিয়ার হবে, নন টেকনিক্যাল লাইন হলে কি করবে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, এরকম ধরনের অনেক জিনিস আছে যা মাথার মধ্যে ঘুরপাক খায়। পশ্চিমবঙ্গের বুকে এখন সরকারি বেসরকারি প্রচুর স্কুল প্রতিষ্ঠান হয়ে গেছে পড়াশোনার। বিভিন্ন জনা বিভিন্ন জায়গাতে ভর্তি হচ্ছে। অনেকে জানেন বা অনেকে বোঝেন যে হয়তো আমার ছেলেকে টেকনিক্যাল লাইন মানে ডিপ্লোমা, আইটিআই এরকম ধরনের বা আইটি সেক্টরে পড়ালে পরে কেরিয়ার কিন্তু উজ্জ্বল হবে। যাই হোক, আমি মানছি সত্যি করে কেরিয়ার উজ্জ্বল হবে, কিন্তু সেই উজ্জ্বল হওয়ার জায়গাটা কোথায় আপনারা নিশ্চয়ই জানেন বা ভেবেছেন কি একটুকু? গত 47 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে কত ইনভেস্টমেন্ট হয়েছে, কতগুলো কোম্পানি, কত কলকারখানা খুলেছে? আমার তো মনে হয় না, হয়তো দু একটি যদি বললো তার গুনতির মধ্যে সেটা আসে না। এবং বন্ধ হয়েছে কত? যেটা রিপোর্ট 2013 সাল থেকে আজ পর্যন্ত মোটামুটি প্রায় 22 থেকে 23 হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের পশ্চিমবাংলার বুকে কোম্পানি বন্ধ হওয়ার সংখ্যাটা বেশি কোম্পানি খোলার থেকে। তাহলে যেখানে রুজি রোজগার, চাকরি ব্যবস্থা নেই, সেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা তো ভালো করছে, ভালো র্যাঙ্ক করে এবং মোটামুটিভাবে জন্মগতভাবে পশ্চিমবাংলার ঘরে ঘরে ট্যালেন্টের অভাব নেই। তাহলে সেই ট্যালেন্ট কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। ব্রেন ড্রেন আউট যেটা বলছে, সেই ট্যালেন্ট কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজে লাগছে না। সেই মেধাবী ছেলে মেয়ে হয় বিদেশে চলে যাচ্ছে, যার পয়সা আছে একটু ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করছে, মেডিকেল পড়াশোনা করছে, তারা বাইরে বেরিয়ে যাচ্ছে অথবা ভিন রাজ্যে চলে যাচ্ছে। তাহলে ভিন রাজ্যে চাকরি করা বা সেখানে সেটেল হওয়া চাকরিখানি কথা না। তাহলে নিজের ঘর সংসার, নিজের বাড়ি, নিজের রাজ্য, মাটি ছেড়ে দিয়ে তাকে সে ভিন রাজ্যে পড়ে থাকতে হচ্ছে একদম অতিথি হিসাবে। আজকে যে বাড়িতে সন্তান কম আছে বা একটি মাত্র সন্তান, আপনারা সবাই জানেন, আমিও জানি যে কি দুর্দশা হয়। বৃদ্ধ বয়সে সে মা বাবাকে না পরিষেবা দিতে পারে, না দেখাশোনা করতে পারে, না সেই মা বাবা সন্তানকে নিজের কাছে ডাকতেও পারে। তার কারণ ডাকলে বা এলে সেখানে এসে কি করবে? না ব্যবসা করতে পারবে, না চাকরির কোনো স্কোপ আছে। এখানে পদে পদে রন্ধ্রে রন্ধ্রে সমাজে এত রাজনীতি ঢুকে গেছে, এত নোংরা রাজনীতি ঢুকে গেছে যে তার মানে শেষ কোথায় হবে একমাত্র ঈশ্বরও এখন বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমরা তো বুঝতে পারছি না। রাজনৈতিক দাদাদের উৎপীড়ন প্রতিনিয়ত চলতে থাকে এবং যুব সম্প্রদায়কে গ্রাস করছে। যুব সম্প্রদায়কে সবসময় মগজ ধোলায় তার নেগেটিভ প্রচার, তার নেগেটিভ চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যে তাদেরকে সবসময় একটা জিনিসই বোঝানো হয় যে রাজনীতি হচ্ছে একমাত্র পথ, এর মধ্যে উন্নতি আছে, রাজনীতির মাধ্যমে সমস্ত কিছু সম্ভব, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে কিছু লাভ হবে না।
রাজনৈতিক দলের মধ্যে বা ছত্রছায়া এলে তোমার কেরিয়ার কিন্তু গঠন হয়ে যাবে, ঠিকই তারা সেইভাবে বলছে। কেন? কারণ রাজনৈতিক যে কোনো দলই হোক, রাজনৈতিক করলে বা রাজনীতি করলে যে সমাজে কিভাবে টাকা পয়সা বা দুর্নীতির সঙ্গে আবদ্ধ হয়ে যাচ্ছে বা সন্ত্রাসের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে যে একটা ইনকাম, সেই ইনকামের রাস্তা সে বাতলে দিচ্ছে। আদৌ কি সেই ইনকামটা সঠিক ইনকাম? সেই জীবনটা কি সঠিক? সেই জীবনের রাস্তাটা বা সেই রাস্তায় চলা কি পাথেয়? কখনোই না। সে একটা সুস্থ শান্ত জীবন যাপন সে করতে পারবে না, কোনোদিনই করতে পারবে না। আজকে দেখুন এতই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ইডি সিবিআই আগে পশ্চিমবাংলায় না এসেছে না ছিল, আমরা কোনোদিন জানতাম না পশ্চিমবাংলার রাজনীতিতে বা এরকম আমাদের রাজ্যে ইনকোয়ারি হবে, অর্থনৈতিক দুর্নীতি হবে। আজকে আপনারা সবাই দেখছেন, আমরাও দেখছি যে কিভাবে অর্থনৈতিক দুর্নীতি গ্রস্ত হয়ে গেছে, দুর্নীতি হয়েছে। এর আগেও হয়েছে, হয়তো তখন আমরা বুঝতে পারিনি, সেইভাবে ইনকোয়ারি হয়নি, তাই আমরা বুঝতে পারিনি, কিন্তু বরাবর এই জিনিসটা হয়ে এসেছে। আজকে এমনভাবে মানুষকে কন্ট্রোল করছে মগজ ধোলাই দিয়ে, বিশেষ করে যুব সম্প্রদায়কে, যে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে বা নেতাকে যদি সে সিবিআই এনকোয়ারিতে ডাকে বা তাকে অ্যারেস্ট করে, তাহলে সমস্ত পাবলিককে লেলিয়ে দিচ্ছে সেই এজেন্সির বিরুদ্ধে। আজকে দেখুন, আপনাকে পিছন দিকে একটু যেতে হবে, কাশ্মীরে কি অবস্থা ছিল। আমরা কোনোদিন ভাবিনি যে কাশ্মীর এরকম শান্ত হবে। তাহলে কাশ্মীরটাকে যে দেশ থেকে আলাদা করে নিয়ে যাব, এইটা আলাদা করে নেব, এটা মৌলবাদী সংগঠনের একটা বিশাল পলিসি বা এদের একটা প্রিন্সিপাল ছিল, এজেন্ডা ছিল। কারণ যে বিদেশ থেকে যে ফান্ডিং হতো একমাত্র ভারতকে উৎপীড়িত করার জন্য, উৎপীড়নের সবসময় রাখার জন্য এবং ব্যতিব্যস্ত করার জন্য। কি করতো না, কাশ্মীরে তো এরকম কোনো না কোম্পানি আছে, না কোনো প্রাইভেট সংস্থা আছে সেখানে ইনভেস্টমেন্ট হয়। কাশ্মীরে কোনো কিছুই নেই, একমাত্র প্রাকৃতিক সম্পদ, হয়তো আপেল চাষ হয় বা ফল আদি এরকম চাষ হয় বা পর্যটন, এই দুটোই হচ্ছে সব থেকে বড় শিল্প। কিন্তু ওখানে বোমাবাজি, গোলাগুলি, খুন খারাপি, সন্ত্রাসী মনোভাব বা সন্ত্রাসবাদ সবসময় লেগেই আছে, যার ফলে পর্যটক সেখানে খুব একটা যায় না। ওখানে বিদেশি ফান্ডিং, যেটা আইবি রিপোর্টে বলেছে যে পাকিস্তান আইএসআই এজেন্ট, যেখানে মোটামুটি 800 থেকে 1000 কোটি টাকা প্রত্যেক বছরে ফান্ডিং করত শুধুমাত্র ভারতীয় সেনাদের ওপর পাথর মারার জন্য, পাথর ছোড়ার জন্য। তো এরকম যুবককে, মানে বেশিরভাগ যুব সম্প্রদায় যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা শিক্ষার আলো ভালো করে পায়নি, সেই সব যুবকদেরকে ভুল বুঝিয়ে মগজ ধোলাই করে তারা মানে ভারতের সৈন্য বা ভারতের যে কোনো নাগরিকের ওপরে পাথর ছুঁড়ে বা পাথর মেরে আঘাত করে তাদেরকে 8 থেকে 10,000 টাকা শুধু পাথর ছোড়ার জন্য পেত। প্রচুর সৈন্যকে ঘায়েল করেছে, প্রচুর নাগরিককে হত্যা করেছে। এইসব কাজে ভারত বিরোধী স্লোগান এবং ভারত বিরোধী তাদের অ্যাক্টিভিটিসের জন্য তারা মাসোহারা দিত এবং কোথাও কোথাও বোম মারতেও বলতো। তাহলে এই যে মানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম করা, তারা নিযুক্ত হতো। আজকে কিন্তু সেই সেই কাশ্মীর শান্ত হয়ে গেছে, সেখানকার যুব সম্প্রদায় কোনো না কোনো কাজে নিযুক্ত হয়ে গেছে, তারা একটা সামাজিক মেইন স্ট্রিমে ফিরে এসেছে, সেখানে এখন আর পাথরবাজি হয় না। ঠিক তেমনি আমাদের শান্ত পশ্চিমবঙ্গ আজকে অশান্ততে তৈরি হয়েছে। আজকে দেখুন, কোনো নেতাকে যদি গ্রেপ্তার করতে আসে, সেখানকার স্থানীয় যুবক, স্থানীয় মহিলারা ঘেরাও করে। সে দেখে না যে সেই নেতা কতই দুর্নীতিগ্রস্ত এবং দেশ বিরোধী কি কাজ করছে, সেই চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে না। তাদের মধ্যে চিন্তা একটাই থাকে যে ওই নেতা বা ওই রাজনৈতিক দল আমাদেরকে অনুদান দিচ্ছে, আমাদেরকে মাসোহারা কিছু টাকা দিচ্ছে, যার ফলে আমি ভালো আছি, আমার সংসার চলছে, বা আমি মোটামুটি পাড়াতে বা আমি এই লোকাল এরিয়াতে একটু দাদাগিরি করতে পারছি। তা সেইটা বাঁচাবার জন্য, তাকে বাঁচাবার জন্য যে কতখানি নিজের জীবনে খুব ক্ষতি ডেকে নিয়ে আসছে, তাছাড়া দেশের ক্ষতি ডেকে নিয়ে আসছে, সে ঘুণাক্ষরেও বুঝতে পারছে না যে কোন দিকে সে চলে যাচ্ছে। সমস্ত যুব সম্প্রদায় পশ্চিমবাংলার আছে, তারা যারা চাকরি পায়নি বা চাকরি পাওয়ার বা ব্যবস্থা এখানে কিছু নেই বা বাইরে বেরোতে পারছে না, সেই সব ছেলেরা অজান্তে রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার খপ্পরে পড়ে যাচ্ছে।
তাহলে সাময়িক কিছু অর্থের বিনিময়ে বা সাময়িক কিছু লাভের জন্য সে আজকে নানান রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তো এরকমই দেখুন, যারা এখন জেলে আছে, বেশ কিছু যুব নেতা জেলের মধ্যে ঢুকে আছে, আপনারা দেখেছেন। তাহলে এইসব যুব সম্প্রদায় বাকি আরো 100,000 লাখ যুব সম্প্রদায়কে ক্ষতি করছে। তাহলে এটা কি বুঝে নিতে হবে যে যুব সম্প্রদায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তারা ভবিষ্যতের কথা চিন্তা করছে না, দেখতে পাচ্ছে না। ধীরে ধীরে কি ওই কাশ্মীরে পাথরবাজদের মতন তৈরি হবে? ধীরে ধীরে কি সেরকম একটা সন্ত্রাসী মনোভাব বা এরকম আক্রমণাত্মক মনোভাব, হানাহানি, খুনোখুনি, এরকম একটা পরিস্থিতিতে এসে জড়িয়ে পড়বে? আজকে পাকিস্তান যেরকম কাশ্মীরকে নাচিয়েছে, কাশ্মীরকে যেমন কাশ্মীরের মানুষদেরকে মগজদলা করেছে, ঠিক আমাদের পাশাপাশি বাংলাদেশ রয়েছে খুব কাছে। বাংলাদেশ থেকে প্রচুর মৌলবাদী সংগঠন এবং পশ্চিমবাংলায় এসে আখড়া কেটেছে। তারা তাদের সমস্ত রকমের ভারত বিরোধী স্লোগান থেকে নানা রকমের অ্যাক্টিভিটিস শুরু করেছে এবং আমাদের সেই রাজনৈতিক দলের নেতারা সেই সব মৌলবাদী নেতাদের খপ্পরে পড়ে যাচ্ছে এবং তারা বুঝছে না সাময়িক একটা সুখ, সাময়িক একটা লাভের জন্য সে নিজের ফ্যামিলি এবং আশপাশের অঞ্চলকে যে কতখানি বিপদে ফেলছে সেই নেতা কিন্তু ঘুণাক্ষরেও বুঝছে না। এবং সেই চক্করে, সেই নেতার চক্করে বাংলার যুব সম্প্রদায় যে কি হারে নষ্ট হচ্ছে সেটাও কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তো তোমরা কিন্তু কোনো নেতার এরকম ধরনের চালে বা এরকম খপ্পরে পড়বে না, কারণ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, তোমাদের ভবিষ্যৎ আছে, তোমাদের সংসারে মা বাবা ভাই বোন সবাই আছে। এরকম ধরনের কোনো কাজে লিপ্ত হবে না, কারণ আমরা অত অজ্ঞ নই, তোমরা অত অজ্ঞ নও। বাড়িতে শিক্ষিত ফ্যামিলি, কালচার যথেষ্ট ভালো। তা সেই শিক্ষিত কালচার ফ্যামিলির ছেলে হয়ে কোনোদিন একটা 8 পাস, মাধ্যমিক পাস বা HS পাস লোকের কথায় ওঠা বসা করবেন না। এই ক্ষমতা বেশি দিন মানুষের থাকে না, সাময়িক ক্ষমতা। এরকম ক্ষমতাধারী অনেক এসেছে, অনেক গেছে, আমরা এই পশ্চিমবাংলাতেই দেখেছি। অতএব আজকে তুমি যার কথায় নাচানাচি করছো, যার কথায় ওঠা বসা করছো সাময়িক লাভের জন্য, ভবিষ্যতে কিন্তু তোমারই ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, মা বাবা মাথা উঁচু করে চলতে পারবে না। অতএব এরকম কোনো কাজ, পাথর মারা, কোনো ডান্ডা নিয়ে তারা কাউকে মাথা ফাটিয়ে দেওয়া, যেরকম ইডির মাথা ফাটিয়ে দিয়েছে স্থানীয় জনতা, বা এরকম দেখুন শঙ্কর আঢ্যকে যখন ধরতে এসেছিল CBI ইডি, তখন সেখানে ওরকম ঝামেলা হয়েছে। এরকম প্রচুর জায়গায় যতবার CBI ইডি এসেছে বা ইনকোয়ারি করেছে, তার আগে তাদের কাজ করতে দিন না। নিশ্চয়ই কোনো তো মানে গন্ধ পেয়েছে, নিশ্চয়ই কোনো তো ইনফরমেশন এসেছে, তবেই তো তাকে ডেকেছে, তবেই তো সেই রকম ইনকোয়ারি হচ্ছে। এবং শুধু ইনকোয়ারি না, সেটা প্রমাণ হচ্ছে, টাকা পয়সা, অর্থ থেকে শুরু করে সমস্ত কিছু তার তো পাচ্ছে, খুঁজে পেয়েছে, মিথ্যা তো কিছু নয়। আজকে CGI কমপ্লেক্সে কিছু হলেই মানে বিশাল ভিড় লেগে যাচ্ছে, হাতে যা কিছু নেই, ইট পাথর পাটকেল যা পাচ্ছে দাঁড়িয়ে আছে ঝুট ঝামেলা করার জন্য। এগুলো কি শোভনীয়? এরকম বাংলার কালচার কোনোদিন ছিল না। কাশ্মীরের মতন যেন আমাদের রাজ্য না হয়, কাশ্মীর যুব সম্প্রদায়ের মতন বাংলার যুব সম্প্রদায় যেন না পা দেয়। এবং কাশ্মীর আর আমাদের মধ্যে এখন দেখুন এমন কিছু তফাৎ হয়ে যাচ্ছে না। কোনোদিন বাংলাতে বোমা বিস্ফোরণ হয়নি। আজকে খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে সমস্ত জায়গা, এরকম কোনো জায়গা নেই যে যেখানে বোমা বিস্ফোরণ হয়নি। এবং কোথাও বাজি ফটকা বানানোর নাম করে প্রচুর বিস্ফোরক জমা রেখে আজকে কিন্তু সেই বিস্ফোরণ হচ্ছে। এরকম তো কালচার আমাদের বাংলার বুকে ছিল না, এরকম জিনিস তো কোনোদিন হয়নি। তাহলে আজকে কেন হবে? তো আমার স্বনির্বন্ধ রিকোয়েস্ট যুব সম্প্রদায়ের কাছে এবং ফ্যামিলির কাছে, যে এরকম প্ররোচনায় সে যত বড়ই হনু হোক, যত বড়ই রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল হোক, সে আছে আর আগামীকাল নাও থাকতে পারে। তাহলে সেই রকম চক্করে যাবে না, কারণ যখন তুমি বিপদে পড়বে তখন কোনো নেতাও কিন্তু তোমার কাছে আসবে না। হয়তো তোমরা বলবে যে এই যে পড়াশোনা করে কি হবে, মাস্টারি যারা করছে বা যারা মাস্টারি চাকরি প্রার্থী তারা তো রাস্তায় ঘাটে শুয়ে আছে। ঠিকই, তারা তাদের যোগ্য প্রাপ্তি তারা পাচ্ছে না, এটা খুবই অন্যায়। যেটা কেস কাছারি সবই হচ্ছে, তো এগুলো সরকারের দেখা উচিত। কেন দেখছে না সেটা সরকারের ব্যাপার এবং তার জন্য প্রতিবাদ করতে হবে। সেই সব যুব সম্প্রদায় যে এখনো বিপদগামী হয়নি, এটাই অনেক।
সেটাই তাদের শিক্ষা, তাদের ফ্যামিলির কালচার ধরে রেখেছে যে তারা বিপদগামী হবে না। তারা বাংলার সংস্কৃতি জানে, বাংলার সভ্যতা তারা জানে। তা আমি এটাও ভগবানের কাছে প্রার্থনা করব যে সেই সব যুব সম্প্রদায় ভাই বোনেরা যেন তাদের নির্দিষ্ট প্রাপ্তি তারা অবশ্যই যেন ফিরে পায়। তো সেই রকম আমার অনুরোধ যে কোথাও কিছু হচ্ছে না, অতএব আমি নোংরা কাজে লিপ্ত হব, এটা কোনোদিন হবেন না বা হবে না। এইটুকুই আমি আশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।